জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডু প্লাস একাডেমি। আজকে আমরা যে জায়গাটা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি আমরা মধ্যকালীন ভারতের ইতিহাস নিয়ে অ্যাকচুয়ালি পড়াশোনা করছি। তো সেই মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা দিল্লির সুলতানি যুগ অলরেডি পড়ে ফেলেছি। তো আজকের ক্লাসটা এই আমরা জানি যে দিল্লির সুলতানি যুগের পর দিল্লিতে ফের মুঘলরা আসছে পানিপথের প্রথম যুদ্ধ দিয়ে দিয়ে দিল্লিতে মুঘল যুগের সূচনা হবে। কিন্তু এর যে মাঝের যে একটা টেনিওর বা বলা যেতে পারে যখন দিল্লিতে সুলতানি যুগ চলছে তখন বাংলাতে কি রাজবংশ চলছে বা সেই সময় বাংলাতে যে সালতানাত চলছে সেখানে কোন কোন ডাইনেস্টি এসছে না এসছে সেগুলো আমরা দেখব, সেগুলো আজকে আমরা আলোচনা করব। বোঝা গেল? অর্থাৎ বেঙ্গল সালতানাত নিয়ে আমরা আজকে কথা বলতে চলেছি। আমি দেবব্রত দাস। তো এই জায়গাটা অনেকেই কি করেছেন, স্কিপ করে বেরিয়ে যায়, ডাইরেক্ট দিল্লি সালতানাত পড়ার পরই মোগল ডাইনেস্টি পড়তে শুরু করে। কিন্তু পিএসসির পরীক্ষাগুলোর ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল পিএসসির ক্ষেত্রে বেঙ্গল সালতানাত কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা হয়েছে, একটা ওয়েটেজ রাখে পরীক্ষায়। ক্লিয়ার? আচ্ছা, যখন আমি পড়াতে পড়াতে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টে আসবে তখন তোমরা বুঝতে পারবে যে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আগে এসেছে, পিএসসি আগে এই প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞেস করেছে। ঠিক আছে? আচ্ছা, তো বেঙ্গলে যে সময়, এটা কোন সময়কালের কথা বলছি না, যে সময় দিল্লিতে সুলতানি যুগ চলছে সেই সময়কার একটা কন্টেম্পোরারি পিরিয়ডের আমি কথা বলবো এখানে। তো এই বেঙ্গলে এর সাথে সাথে আমরা প্যারালালি দেখবো যে দিল্লিতেও, বা এই দিল্লি নয় ঠিক জনপুরের পাশাপাশি, জনপুরেতে অর্থাৎ উত্তরপ্রদেশ রিজিয়নেতেও কোন সুলতানেত চলছে। এছাড়াও কাশ্মীরের সামান্য একটু পরিচয় দেবো, যেহেতু একটা প্রশ্ন সেখান থেকে এসে থাকে। তো বেঙ্গল সালতানেতে আমরা যদি বলতে হয় যে ডাইনেস্টি হিসাবে, তাহলে প্রথম যে ডাইনেস্টি এখানে রুল করবে তার নাম হচ্ছে ইলিয়াস শাহী ডাইনেস্টি। যদিও এরও অনেক আগে আমরা পাল বংশ, তারপর সেন বংশ, এই সমস্ত জিনিস আমরা দেখেছিলাম, তাই তো? আচ্ছা, যেহেতু মধ্যকালীন ভারতের ইতিহাসের কথা বলছি, তাহলে এই বাংলাতে ইলিয়াস শাহী ডাইনেস্টি প্রথম ডাইনেস্টি হিসাবে দিল্লি সালতানাতের আন্ডারে আসছে, ইলিয়াস শাহী ডাইনেস্টি। এরপর একটা হিন্দু ডাইনেস্টি কি করবে না, ইলিয়াস শাহী ডাইনেস্টির মাঝখানে ঢুকে যাবে। রাজা গণেশ এই হিন্দু ডাইনেস্টির প্রতিষ্ঠা করেছিল, সেই কারণে তার নাম অনুসারে এই ডাইনেস্টিকে বলবো আমরা গণেশ ডাইনেস্টি। ঠিক আছে? তারপর ফের ইলিয়াস শাহী ডাইনেস্টি আবার কামব্যাক করবে এবং এরপর একটা বলতে পারো একটা ডার্ক ফেজ বাংলায় চলতে শুরু করবে। একটা ডার্ক ফেজ বাংলায় আমরা দেখতে পাবো, যেটাকে আমরা অন্ধকারময় যুগ বলে থাকি। এই সময় বাংলায় হাবসিরা কি করতে শুরু করবে, রাজত্ব করতে শুরু করবে। তো এই সময় কোনো প্রপার রাজার অস্তিত্ব আমরা দেখতে পাবো না। হাবসিদের রুল চলেছিল 1487 থেকে শুরু করে 1493, কিছু বছরের রাজত্বকাল ছিল। এরপর একটা ইম্পর্টেন্ট ডাইনেস্টি বাংলায় আসবে, যে ডাইনেস্টি আমরা বলি হুসেন শাহী ডাইনেস্টি, যেটা পরীক্ষায় ইম্পর্টেন্ট হয়ে যায়। পরীক্ষায় এই দুটো ডাইনেস্টি তো খুবই ইম্পর্টেন্ট, এক হচ্ছে ইলিয়াস শাহী ডাইনেস্টি আর হচ্ছে হুসেন শাহী ডাইনেস্টি। ঠিক আছে? এই দুটো ডাইনেস্টির প্রতিষ্ঠাতা এবং সেখান থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট তাদের ইভেন্ট পরীক্ষায় এসে থাকে। ঠিক যেমন এবারই প্রশ্ন এসেছিল বিসিএস ডব্লিউবিসিএস 2023-এ, যে তোমার আদিনা মসজিদ কে নির্মাণ করেছিল, কোথা থেকে প্রশ্ন? এই বেঙ্গল সালতানাত থেকেই পরীক্ষায় প্রশ্ন এসেছিল। ঠিক আছে? চলো তাহলে প্রথমেই আমরা যে ডাইনেস্টিকে দেখবো সেটা হচ্ছে ইলিয়াস শাহী ডাইনেস্টি। 1342 থেকে শুরু করে 1415 অবধি যে ডাইনেস্টি রুল করবে, সেই ডাইনেস্টি ইলিয়াস শাহী ডাইনেস্টিকে নিয়ে আমরা প্রথম কথা বলতে শুরু করব। আমাদের আলোচনার এটাই হচ্ছে বিষয়। তো বাংলায় প্রথম স্বাধীন তুর্কি মুসলিম রাজবংশ বলতে পারো, এটা হচ্ছে তুর্কি অরিজিন থেকে বিলং করে। তো দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট তুর্কিক মুসলিম রুলিং ডাইনেস্টি, যেটা হচ্ছে পরীক্ষায় ডাইরেক্ট ওয়ান লাইনার হিসাবে এভাবে প্রশ্ন আসতে পারে যে প্রথম তুর্কিক রুলিং ডাইনেস্টি কোনটা, একদম এইভাবে প্রশ্ন আসতে পারে যে দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট তুর্কিক মুসলিম রুলিং ডাইনেস্টি ইন বেঙ্গল, এদের মধ্যে কোনটা, অপশন দিয়ে দেবে। ঠিক আছে? অ্যান্সার কি হবে না ইলিয়াস শাহী ডাইনেস্টি, ইলিয়াস শাহী ডাইনেস্টি। ক্লিয়ার? তো বলতে পারো, অথবা এইভাবে বলতে পারো যে এই ডাইনেস্টিটাই কি ছিল প্রথম ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ডাইনেস্টি কিসের না মিডিয়াভেল সুন্নি মুসলিম সালতানাত ইন বেঙ্গল, সুন্নি মুসলিম সালতানাত অফ ইন বেঙ্গলের প্রথম ইন্ডিপেন্ডেন্ট ডাইনেস্টি না, যেটা কিনা ইলিয়াস শাহী ডাইনেস্টি। ক্লিয়ার? মোটামুটি 14 সেঞ্চুরি থেকে শুরু করে 15 সেঞ্চুরি অবধি এরা বাংলায় রাজত্ব করেছে। ঠিক আছে? এবং এটার প্রতিষ্ঠাতা কে ছিল ইলিয়াস শাহী ডাইনেস্টির? বাংলায় ইলিয়াস শাহী ডাইনেস্টির প্রতিষ্ঠাতা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, এর নাম অনুসারে এই ডাইনেস্টিকে আমরা ইলিয়াস শাহী ডাইনেস্টি বলছি। ক্লিয়ার? ফাউন্ডার ইম্পর্টেন্ট হয়ে যায় পরীক্ষায়, শামসুদ্দিন ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ এই বংশের প্রতিষ্ঠাতা। ক্লিয়ার? এছাড়া এই ইলিয়াস শাহ ইভেন্চুয়ালি ডিফিটেড দ্য রুলার অফ লখনৌতি, লখনৌতির যে রুলার ছিল তাকে হারাচ্ছে
আলাউদ্দিন আলী শাহ অ্যান্ড দ্য রুলার অফ সোনারগাঁও ইখতিয়ার উদ্দিন গাজী শাহ, এদের দুজনকে এ কি করে না পরাজিত করে দিয়ে নিজের পাওয়ারকে আরো বেশি কনসলিডেট করে। এই সময়ে রাজধানী এদের কোথায় ছিল না পান্ডুয়া ছিল এদের ক্যাপিটাল। এই পান্ডুয়াতেই পরে আদিনা মসজিদ আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এই সময় বাংলার ক্যাপিটাল কোথায় না পান্ডুয়া ওয়াজ দ্য ক্যাপিটাল অফ বেঙ্গল। ক্লিয়ার? চলো আমরা পরের স্লাইডে যাই। বেশ, নেক্সট আসছি আমরা এই শামসুদ্দিন ইলিয়াস শাহ সম্পর্কে আমরা দেখব। শামসুদ্দিন ইলিয়াস শাহ, চলো তাহলে এই শামসুদ্দিন ইলিয়াস শাহ থেকে কি কি পয়েন্ট পরীক্ষায় আমাদের ইম্পর্টেন্ট হয়ে যায় না, প্রথম যে ইলিয়াস শাহী ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কাকে বলছি না শামসুদ্দিন ইলিয়াস শাহ, ইলিয়াস শাহী ডাইনেস্টির প্রতিষ্ঠাতা। এর অরিজিনাল নাম কি ছিল? হাজি ইলিয়াস। হাজি ইলিয়াস ছিল এর অরিজিনাল নাম। আগেই বলেছি যে সোনারগাঁও, দিল্লি, সাতগাঁও, নেপাল, উড়িষ্যা, আসাম এই সমস্ত শাসকদের কি করে এ পরাজিত করে। ক্লিয়ার? এছাড়াও এ কি করে না তিরহুট বলে যে জায়গাটা ছিল সেই তিরহুট রিজিয়নকেও এ দখল করে এবং প্রথম মুসলিম সেনাবাহিনীর কি করে এ নেতৃত্ব দিচ্ছে। ঠিক আছে, সাতগাঁওয়ের শাসক হিসাবে ইলিয়াস শাহ নেপালে প্রথম মুসলিম সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছে। অর্থাৎ এর সময়ে আমরা নেপাল এক্সপেডিশন, নেপালকে আক্রমণ করতে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ইলিয়াস শাহী ডাইনেস্টির দ্বারা। ক্লিয়ার? প্রথম মুসলিম শাসক যে নেপাল আক্রমণ করছে তার নাম কি? শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ। ক্লিয়ার? এছাড়াও ইলিয়াস শাহ উড়িষ্যা আক্রমণ করবে। উড়িষ্যা কাদের অধীনে ছিল না গঙ্গা ডাইনেস্টির অধীনে ছিল। এই সমস্ত ফ্যাকচুয়াল জিনিস তোমাদের মনে রাখতে হবে, কোন ডাইনেস্টি কোন রিজিয়নে বিলং করতো। ঠিক আছে, যেমন কামরূপ যদি বলি তখন আসামের কথা বলবো। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে যে গঙ্গা ডাইনেস্টি দ্যাট মিনস উড়িষ্যা। উড়িষ্যা কাকে ইনভেট করছে? সেই সময় এই গঙ্গা ডাইনেস্টির রাজা ছিল ভানুদেব দ্বিতীয়। ভানুদেব দ্বিতীয় একে আক্রমণ করছে। ক্লিয়ার? এবং এই প্রথম মুসলিম শাসক, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন দেখলাম নেপাল এক্সপেডিশন পাঠিয়েছিল নেপাল আক্রমণ করা প্রথম শাসক, ঠিক একই রকম গুয়াহাটিকে ক্যাপচার করা, গুয়াহাটি দখল করার কৃতিত্ব প্রথম কাকে দেওয়া হয় না শামসুদ্দিন ইলিয়াস শাহ। ইনি প্রথম মুসলিম রাজা যিনি গুয়াহাটি দখল করছে। গুয়াহাটি কোথায় পড়ছে না আসাম। ক্লিয়ার? আচ্ছা, এছাড়াও ইলিয়াস শাহ একটা শহরের প্রতিষ্ঠা করেছিল যেটা বিহারে আছে, শহরের নাম হচ্ছে হাজিপুর। শহরের নাম হচ্ছে হাজিপুর। হাজিপুর শহরটা ইলিয়াস শাহ দ্বারাই হচ্ছে প্রতিষ্ঠা করা। ক্লিয়ার? এই শামসুদ্দিন ইলিয়াস শাহ কার কন্টেম্পোরারি ছিল? কন্টেম্পোরারি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এটা পিএসসির খুব ফেভারিট জায়গা। এ কার সমসাময়িক ছিল না, যেহেতু আমি কিসের কথা বলছি না বেঙ্গল সালতানাতের কথা বলছি, কিন্তু এই সময় পাওয়ারফুল কে আছে না পাওয়ারফুল আছে দিল্লি সালতানাত, তাই না? মেন শক্তিশালী কিংডম কে না দিল্লি সালতানাত। ঠিক সেই কারণে যখনই আমরা রিজিওনাল কিং হিসাবে আমরা যখন পড়ি বা রিজিওনাল কিংডম হিসাবে পড়ি, তো সেই রিজিওনাল কিংডমে যে রাজা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়ে যায় তার কন্টেম্পোরারি থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তা যেহেতু শামসুদ্দিন ইলিয়াস শাহ বেঙ্গলে একটা পাওয়ারফুল জায়গায় বিলং করছে, তো তার কন্টেম্পোরারি কে ছিল না সেই সময় দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক, অর্থাৎ তুগলক ডাইনেস্টি চলছে। ফিরোজ শাহ তুগলকের সমসাময়িক, এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। ফিরোজ শাহ তুগলকের সমসাময়িক ছিল। ক্লিয়ার? বেশ, নেক্সট কি দেখবো? নভেম্বর 1353-তে the Delhi Sultanate Firoz Shah Tughlaq launched an invasion of Bengal. His army occupied Pandua. তো ফিরোজ শাহ তুগলক যখন আমরা পড়েছিলাম তখন দেখেছিলাম যে সেও বাংলা অভিযান করেছিল। ফিরোজ শাহ তুগলকের সময়ও বাংলা বেঙ্গল এক্সপেডিশন হয়েছিল এবং সে পান্ডুয়া দখল করেছিল। ক্লিয়ার? বেশ, তো এখানে এই পান্ডুয়া দখল করার জন্য এই যখন ফিরোজ শাহ তুগলকের সাথে কনফ্লিক্ট চলছে তখন ইলিয়াস শাহ ও তার বাহিনী এখানে একটা যুদ্ধ লড়েছিল যার নাম হচ্ছে একডালার যুদ্ধ। ঠিক আছে, একডালা, তো একডালার ফোর্টেতে হয়েছিল, সেই হিসাবে একে বলা হয় না একডালার দুর্গে পিছু হটে আর দিল্লির সুলতান 2 মাসের জন্য দুর্গটি অবরোধ করে রাখে, তারপর ফের ফিরে যায়। ঠিক আছে, তো একডালার দুর্গকে অবরোধ করা হয়েছিল ফিরোজ শাহ তুগলকের দ্বারা। সেই সময় বাংলার শাসক কে আছে না শামসুদ্দিন ইলিয়াস শাহ। ঠিক আছে, বেশ, চলো এই একডালা ফোর্টের গুরুত্ব ছিল, বরাবরই ছিল একডালা ফোর্টের গুরুত্ব। এর পরবর্তী শাসক হিসেবে যে আসবে যার নাম হচ্ছে সিকান্দার শাহ। এর পরবর্তী শাসক হচ্ছে সিকান্দার শাহ। ঠিক আছে, সিকান্দার শাহ থেকে সবথেকে ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন সেটা হচ্ছে হু কনস্ট্রাক্টেড আদিনা মসজিদ। এবছর WBCS 2023 এই প্রশ্নটা এসছে, আদিনা মসজিদ কে নির্মাণ করেছিল? ঠিক আছে, আদিনা মসজিদ পান্ডুয়াতে অবস্থিত এবং আদিনা মসজিদ কে নির্মাণ করছে? সিকান্দার শাহ। এই সিকান্দার শাহ
এ কিনা সেকেন্ড সুলতান অফ বেঙ্গল, শামসুদ্দিন ইলিয়াস শাহের পর সিংহাসনে বসছে, তাহলে দ্বিতীয় সুলতান অফ বেঙ্গল হচ্ছে, বা একে আলেকজান্ডার শাহ নামেও আমরা ইতিহাসে পরিচিত, আলেকজান্ডার শাহ নামেও একে ইতিহাসে এর মেনশন দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, ওই শামসুদ্দিন ইলিয়াস শাহেরই ছেলে ছিল, তো দ্বিতীয় সুলতান হিসেবে সিংহাসনে বসছে, এবং এর আরেক নাম হচ্ছে আলেকজান্ডার শাহ। ক্লিয়ার? বেশ। দ্য মোস্ট সিগনিফিকেন্ট ইভেন্ট অফ হিজ রিজন ওয়াজ দ্য সেকেন্ড ইনভেশন অফ বেঙ্গল বাই দ্য সুলতান অফ দিল্লি। এর আমলেও দিল্লির সুলতানের দ্বারা ফের বাংলা অভিযানকে আমরা দেখতে পাবো। ইন দ্য ব্যাটেল হি ডিফিটেড ফিরোজ শাহ তুগলক, ইম্পর্টেন্ট, ইন 1359। এর আগে আমরা দেখেছি শামসুদ্দিন ইলিয়াস শাহের পর, শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় ফিরোজ শাহ তুগলক বাংলা অভিযান করেছিল, সেখানে একডালার দুর্গকে সে অবরোধ করে রেখেছিল। এর পরবর্তীকালে ফের যখন বাংলা আক্রমণ করবে ফিরোজ শাহ তুগলক, তখন এই সিকান্দার শাহের দ্বারা, বাংলার সুলতানের দ্বারা দিল্লির সুলতান পরাজিত হচ্ছে। বোঝা গেল? সেই সময় দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক কার হাতে পরাজিত হয়েছিল? সিকান্দার শাহের হাতে পরাজিত হয়েছিল, এবং সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেছে। নেক্সট পরবর্তী শাসক হিসেবে আমরা যেটা দেখবো, যার নাম হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ, চলো তাহলে গিয়াসউদ্দিন আজম শাহ became the Sultan of Bengal after his own forces overthrew and killed his father Sultan Sikandar Shah at the Battle of Gwalpara। এই যুদ্ধের নাম ইম্পর্টেন্ট, ব্যাটেল অফ গোয়ালপাড়া, যেটা 1390 খ্রিস্টাব্দে হয়েছিল। তাহলে কি না, বাবাকে হত্যা করে, বাবা সিকান্দার শাহকে হত্যা করে দিয়ে এই সিংহাসনে বসছে কোন যুদ্ধের দ্বারা? না, গোয়ালপাড়ার যুদ্ধ। গোয়ালপাড়ার যুদ্ধ কার সাথে হয়েছিল? এই যুদ্ধের নামটা মনে রাখবে, গোয়ালপাড়ার যুদ্ধ, গিয়াসউদ্দিন আজম শাহ ভার্সেস এর বাবা সিকান্দার শাহ। সিকান্দার শাহকে হত্যা করে দিয়ে গোয়ালপাড়ার যুদ্ধে জিতে গিয়াসউদ্দিন আজম শাহ দিল্লির সিংহাসনে বসছে, সরি দিল্লির নয়, বাংলার সিংহাসনে বসছে। ঠিক আছে? এছাড়া আজম শাহ কিসের জন্য? না, তার কঠোর ন্যায় বিচারের জন্য, তার জাস্টিস, ঠিক আছে, বা কঠোর জাস্টিস নীতির জন্য বিখ্যাত ছিল। এমনকি তার ক্লোজ রিলেটিভরা, তারাও যদি অন্যায় করতো তাদের ক্ষেত্রেও সাজা সমান থাকতো, অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল এর কনসেপ্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এছাড়া এর সময় যে তোমার এক্সটার্নাল রিলেশন বাইরের কান্ট্রির সাথে কিন্তু ভালো ছিল, চীনের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। এই সময় চীনে মিং সাম্রাজ্য চলছে, চীনে মিং সাম্রাজ্য, এবং যার শাসক ছিল ইয়াং লু। চীনের মিং সাম্রাজ্যের শাসক ইয়াং লু এর সাথে এর কূটনৈতিক একটা সম্পর্ক ছিল। ঠিক আছে? এর সাথে ভালো একটা সম্পর্ক ছিল। তার জন্য চায়না থেকে, যেহেতু চীনের সাথে এই সময় ভালো সম্পর্ক ছিল, সেই জন্য চায়না থেকে একজন পরিব্রাজক এর সময়ে আসে। পরিব্রাজকের নাম কি? মা হুয়ান। মা হুয়ান কি ছিল? একজন চাইনিজ ট্রাভেলার ছিল, যে বাংলাকে ভিজিট করেছিল। কোথায়? না, বাংলার চিটাগাং, সোনারগাঁও, গৌড় এবং কালিকট। কত? না 1431। এই সমস্ত জায়গাগুলোকে ভ্রমণ করে কে? না, চায়না থেকে একজন পরিব্রাজক, যার নাম হচ্ছে মা হুয়ান। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে, মা হুয়ান বাংলায় কার রাজদরবারে এসেছিল? মা হুয়ান বাংলায় কার রাজদরবারে এসেছিল, ভিজিট করেছিল? ক্লিয়ার? এছাড়া চট্টগ্রাম তো জানো, চট্টগ্রাম পোর্টের একটা আলাদা ইম্পর্টেন্স আছে ট্রেডিং এর রেসপেক্টে, ঠিক আছে, অ্যাজ এ ট্রেডিং পোর্ট হিসাবে চট্টগ্রাম। আচ্ছা, এছাড়া চাইনিজ ম্যানুস্ক্রিপ্ট শোয়িং এ জিরাফ, চাইনিজ, যেহেতু চায়নার সাথে এর সম্পর্ক খুব ভালো ছিল, তো চায়নায় যে সমস্ত ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গেছে, ম্যানুস্ক্রিপ্ট দ্যাট মিনস কি বলবো আমি, যে সমস্ত পুঁথিপত্র পাওয়া গেছে, যে সমস্ত পাণ্ডুলিপি পাওয়া গেছে, সেখানে উল্লেখ করা যে হচ্ছে যে এই যে চীনের যে তোমার এম্পারার মিং ইয়াং লুকে কি করা হচ্ছে না, একটা জিরাফ উপহার দেওয়া হচ্ছিল, একটা জিরাফ উপহার দিয়েছিল। ক্লিয়ার? এই গল্প আমরা চাইনিজ ম্যানস্ক্রিপ্টে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এবার বাংলার শাসক জিরাফ কোথা থেকে পেয়েছিল সেটা অন্য গল্প। ঠিক আছে? ভগবানই জানে জিরাফ কোথা থেকে পেয়েছিল। ঠিক আছে? বেশ, চলো আর কি ইম্পর্টেন্ট আমরা দেখব। গিয়াসউদ্দিন ওয়াজ দ্য প্যাট্রন অফ স্কলার্স অ্যান্ড পোয়েটস অ্যামং দ্য আদার্স অ্যান্ড পার্সিয়ান পোয়েট অ্যামং দ্য আদার্স। আচ্ছা, দুবার রিপিট হয়ে গেছে। তো পার্সিয়ান পোয়েটের নাম ইম্পর্টেন্ট, একজন পার্সিয়ান কবি ছিল যার নাম হচ্ছে হাফেজ। ঠিক আছে? এই হাফেজ এর সাথে সম্পর্কযুক্ত, বা এর সাথে এর চিঠিপত্রের লেনদেন হতো, বা এর সাথে যোগাযোগ ছিল। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আর কে কে ছিল না, যেহেতু এই সমস্ত গুণী ব্যক্তিদের কি করতো, প্যাট্রোনাইজ করতো, তাদের সাথে এদের লিঙ্ক আপ ছিল, তো সেই হিসাবে আরো কিছু ব্যক্তির নাম ইম্পর্টেন্ট হয়ে যায়। তো ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট মুসলিম বেঙ্গলি পোয়েট, যার নাম হচ্ছে শাহ মাহমুদ সাগির। ঠিক আছে? শাহ মাহমুদ সাগির, যিনি গিয়াসউদ্দিনের কি ছিল না, কবি বিজয়ী ছিলেন,
এ কি করে না, ফেমাস একটা বুক লিখেছিল যার নাম হচ্ছে ইউসুফ জুলেখা। অত কিছু মনে রাখতে হবে না। এই ইউসুফ শাহ মোহাম্মদ সাগিরের লেখা বইটার নাম শুধু মনে রাখবে, শাহ মোহাম্মদ সাগিরের লেখা বইটার নাম ইউসুফ জুলেখা। এই তোমার গিয়াসউদ্দিনের রিকোয়েস্টই এই বইটা নাকি সে লিখেছিল। বইটার নাম হচ্ছে ইউসুফ জুলেখা। কার লেখা না, শাহ মোহাম্মদ সাগিরের লেখা ইউসুফ জুলেখা। ক্লিয়ার? আচ্ছা, কৃত্তিবাস ওঝার নাম নিশ্চয়ই তোমরা শুনেছো। কৃত্তিবাস ওঝা কি করেছিল, রামায়ণকে বাংলা ভাষায় অনুবাদ করেছিল। কৃত্তিবাস ওঝা রামায়ণকে বাংলা ভাষায় ট্রান্সলেট করেছিল, অনুবাদ করেছিল। কার সময়কালে করেছিল? অ্যান্সার হয়ে যাবে গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিনের সময় কি করছে না, কৃত্তিবাস ওঝা রামায়ণকে বাংলায় অনুবাদ করছে। ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, টম অফ আজম শাহ ওয়াজ অ্যাট সোনারগাঁও। সোনারগাঁও বাংলাদেশে কি আছে, এর টম আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো গিয়াসউদ্দিন আজম শাহের যে পুত্র তার নাম হচ্ছে সফিউদ্দিন হামজা শাহ। ঠিক আছে? একে কি বলা হয়, সফিউদ্দিন হামজা শাহের টাইটেল ছিল সুলতান সালাতিনও একে বলা হতো। ঠিক আছে? তো যাই হোক, গিয়াসউদ্দিন হামজা শাহ কি করছে না, এর বাবাকে মেরে দিচ্ছে, দিয়ে সিংহাসনে বসবে গিয়াসউদ্দিন আজম শাহ। ঠিক আছে? নিজের ছেলের দ্বারাই খুন হয়ে যাচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে। চলো, ইন 1415, এবার এর পরে কিন্তু বেশ কিছু রাজা এসেছে গেছে, মাঝে কোর্ট রুম কনস্পিরেসি বহু কিছু আছে, আমার জানার দরকার নেই সেই সমস্ত জিনিসগুলো। তো 1415 খ্রিস্টাব্দে আলটিমেট রাজা গণেশ কি করবে না, এর এই সালতানেতের কি করছে না, চেঞ্জ করে দেবে, গণেশ ডাইনেস্টিকে এস্টাবলিশ করে, একজন হিন্দু। ঠিক আছে? তো 1415 খ্রিস্টাব্দে রাজা গণেশ নামে একজন হিন্দু শাসক সুবিধা নিয়ে বাংলার ক্ষমতা নিজের কাছে নিয়ে আসে। ঠিক আছে? এবং কি করে না, আজম শাহ যাকে মেরে দিয়েছিল তার যে বিধবা পত্নী ছিল, তার যে বউ ছিল, তাকেও বিয়ে করে নেয়। ঠিক আছে? আচ্ছা, রাজা যার মানে রাজার অবর্তমানে যে নিজেকে রাজা ঘোষণা করছে তার বউ আমারই হলো, এরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে? যাই হোক, তো আমরা কি দেখলাম, এরপর চলে আসছে আমরা গণেশ ডাইনেস্টি, রাজা গণেশকে নিয়ে আমরা দেখবো। কিন্তু এখান থেকে তোমার গিয়াসউদ্দিন আজম শাহের সময় কৃত্তিবাস ওঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এটাকে একটু ভালো করে দেখবে। ক্লিয়ার? আচ্ছা, চলো তাহলে গণেশ ডাইনেস্টি, রাজা গণেশ, যদিও এটা একটা হিন্দু ডাইনেস্টি হিসাবে, পিরিয়ডটা চলছে বেঙ্গল সালতানাত। আমি কিন্তু কোনো হিন্দু ইয়ের কথা বলছি না, আমি বলছি বেঙ্গল সালতানাতের কথাই। তাহলে বেঙ্গল সালতানাতে একজন হিন্দু রাজা রুল করতে শুরু করছে, যেটা সবাই মেনে নিতে পারেনি, সেটা সবাই ভালোভাবে নেয়নি। তার জন্য এই রাজা গণেশের যে ছেলে ছিল যার নাম হচ্ছে যদু, তাকে ফের মুসলিম ধর্মে দীক্ষা দিতে হয়েছিল এবং তার নাম হয়ে গিয়েছিল জাহিরউদ্দিন। ঠিক আছে? তাহলে একমাত্র একজনাই হিন্দু হিসাবে চালিয়েছিল যার নাম হচ্ছে রাজা গণেশ। এরপর ফের ইসলামীকরণ আমরা কনভার্সেশন দেখতে পাবো। ঠিক আছে? কনভার্সন দেখতে পাবো। আচ্ছা, তো এই গণেশ ডাইনেস্টি প্রতিষ্ঠাতা রাজা গণেশ বলার অবকাশ রাখে না। এর সময় রাজধানী কোথায় বানানো হয়েছিল? এর সময় রাজধানী হয়েছিল কিন্তু গৌড় ছিল এর রাজধানী, পান্ডুয়া কিন্তু ছিল না। ঠিক আছে? আচ্ছা, কি টাইটেল নিয়েছিল না, তোমার দনুজ মর্দন দেব ছিল এর টাইটেল। আমার ডিটেলসে যাওয়ার দরকার নেই। হিজ নেম মেনশন, কোথায় জানতে পাচ্ছি, এই যে রাজা গণেশের নাম জানতে পাচ্ছি, এর পুত্র যার নাম হচ্ছে যদু, তার সময় যে মুদ্রা পাওয়া গেছে, তার সময় যে কয়েন পাবলিশ হয়েছিল, সেই কয়েনে একে কি নামে জানতে পাচ্ছি না, কংস ঝা বা কংস সা। ঠিক আছে? কংস সা, কংস ঝা, এই টাইপের নানান নাম আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ইন্দো পার্সিয়ান যে সমস্ত হিস্টোরিয়ানরা ছিল তারাও এর নাম মেনশন করেছে, কি নামে না, রাজা কংস অর কংসি। রাজা কংস বা কংসি নামেও কিন্তু এর মেনশন আছে। কাকে না, রাজা গণেশ। তাহলে পরীক্ষায় ধরো প্রশ্ন এরকম দিতেই পারে, ধরো একটু ডিটেলস যদি প্রশ্ন করে, বলে ইতিহাসে কংস শাহ নামে পরিচিত কোন শাসক? বোঝা গেল? কংস শাহ নামে পরিচিত কোন শাসক? অ্যান্সার কি হবে? রাজা গণেশ। রাজা গণেশকে কি নামে জানে ইতিহাস? কংস শাহ বা কংস ঝা নামে চেনে। ক্লিয়ার? আচ্ছা, চলো নেক্সট, জালালউদ্দিন মাহমুদ শাহ। জালালউদ্দিন মাহমুদ শাহ আগেই বললাম যে রাজা গণেশের পর তার ছেলে যদু সিংহাসনে বসছিল। যে সময় যদুকে উত্তরাধিকার ডিক্লেয়ার করা হয়েছিল সেই সময় যদু মাইনর, 12-13 বছরের। বাধ্য হয়ে যদুকে রাজা ডিক্লেয়ার করতে হয়েছিল এবং তাকে মুসলিম ধর্মে দীক্ষা দিয়ে ডিক্লেয়ার করতে হয়েছিল এবং তখন তার নাম হয়ে যায় জালালউদ্দিন মোহাম্মদ শাহ। জালালউদ্দিন মোহাম্মদ শাহ। তো মুসলিম ধর্মে দীক্ষা দিয়ে অ্যাকচুয়ালি পাওয়ারটা কি থেকে যায়? পাওয়ার কিন্তু অরিজিনালি রাজা গণেশের কাছেই থেকে যায়। ক্লিয়ার? যাই হোক, সেই সময় যারা অভিজাত সম্প্রদায় ছিল তাদের প্রেসারে হোক, তাদের চাপে পড়ে এই ব্যাপারটা করতে হয়। ঠিক আছে? যাই হোক, রাজা গণেশের পুত্র ইসলাম ধর্মে দীক্ষিত নিয়েছিল। পরীক্ষায় এরকমও প্রশ্ন আসতে পারে, বাংলা সালতানাতের কোন শাসককে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়েছিল? অ্যান্সার কি হবে? যদু।
রাজা যদু, যাকে আমরা জালালউদ্দিন মাহমুদ নামে চিনি, যে বা জালালউদ্দিন মাহমুদ নামে চিনি। আচ্ছা, এর শাসনকালে কি হয়েছিল না ফিরোজাবাদ পান্ডুয়া একটি জনবহুল শহরে পরিণত হয়েছিল। ফার্সির পাশাপাশি বাংলা হয়ে যায় কোর্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই সময় কোর্ট ল্যাঙ্গুয়েজ, দরবারি ভাষা, কোর্ট ল্যাঙ্গুয়েজ কি চলছিল না ফার্সি চলছিল, ফার্সি। ফার্সি এর সাথে সাথে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকেও কিন্তু এই প্রথম অ্যাড করা হলো, বাংলা ল্যাঙ্গুয়েজকেও কিন্তু অ্যাড করা হয়েছিল অ্যাজ এ কি হিসাবে না কোর্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে। ক্লিয়ার? পার্সিয়ান তো ছিলই, এর সাথে সাথে বাংলাটাও অ্যাড হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর কিছু গুরুত্বপূর্ণ লেখকের নাম কিন্তু এখানে আসবে এই ডাইনেস্টিতে। ঠিক আছে, কি না একজনের নাম হচ্ছে বৃহস্পতি মিশ্র। এই যদুর সময়কালী এর কোটি আমরা দেখতে পাবো। এর কোটি কে ছিল না বৃহস্পতি মিশ্র ছিল, যে কি লিখেছিল না ওই যে কালিদাসের লেখা তিনটে আমরা কাব্যগ্রন্থ দেখেছি, কি না রঘুবংশম, মেঘদূতম এবং অমরকোশ। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলোর রঘুবংশম বলো, মেঘদূতম বলো, অমরকোশ, এইগুলোর কি করে না এ কমেন্ট্রিজ রচনা করে। এর উপরে কমেন্ট্রিজ মানে ওটাকে আরো বিশ্লেষণ করে লেখা। যদি বলি রামায়ণের উপর কমেন্ট্রিজ, অর্থাৎ রামায়ণকে পড়ে সে যা বুঝেছে সেটা তার মতো করে সে ডিসকাস করেছে। ক্লিয়ার? এটা কি কমেন্ট্রিজ, এটাই বলা হয়। তাহলে কার কার উপর কমেন্ট্রিজ লিখেছিল? রঘুবংশম, মেঘদূতম আর অমরকোশ, এই তিনটে গ্রন্থের উপর কি করে না এক কমেন্ট্রিজ লেখে। কে না বৃহস্পতি মিশ্র। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী উত্তরসূরি কি আসবে না শামসুদ্দিন আহমেদ শাহ, এর পরবর্তী ছেলে এবং উত্তরসূরি এই জালালউদ্দিন মাহমুদ শাহ বা যদুর উত্তরসূরি হিসাবে এ আসছে। ক্লিয়ার? আচ্ছা, ফের ইলিয়াস শাহী ডাইনেস্টি ব্যাক করবে। ঠিক আছে, আফটার গণেশ ডাইনেস্টি ইলিয়াস শাহী ডাইনেস্টি কেম ইনটু দ্য পাওয়ার এগেইন। ফের বললাম মাঝখানে কিছুদিনের জন্য গণেশ ডাইনেস্টি কিন্তু জায়গা করে নিয়েছিল। যাই হোক, পরবর্তী ফের ইলিয়াস শাহী ডাইনেস্টি যখন ব্যাক করছে তখন কার দ্বারা শুরু হচ্ছে? নাসিরউদ্দিন মাহমুদ শাহ দ্বারা শুরু হচ্ছে। নাসিরউদ্দিন মাহমুদ শাহ অ্যাকচুয়ালি কে ছিল না ইলিয়াস শাহ এর যে গ্র্যান্ডসন, এর যে নাতি, সেই হচ্ছে কিন্তু নাসিরউদ্দিন মাহমুদ শাহ। এর দ্বারা সেকেন্ড ইনিংসকে শুরু করা হচ্ছে বেঙ্গল সালতানাতের। ক্লিয়ার? এ বাংলায় 17 বছর রাজত্বকালে, এবং এর রাজত্বকালে ফের আবার ইলিয়াস শাহী ডাইনেস্টির প্রচার প্রসার আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? বেশ, ইলিয়াস শাহী ডাইনেস্টির পরবর্তী গুরুত্বপূর্ণ শাসক হিসেবে যে আসবে যার নাম হচ্ছে রুকনুদ্দিন বরবকশা। ক্লিয়ার? রুকনুদ্দিন বরবকশা এ কে ছিল না শামসুদ্দিন আহমেদ শাহের পুত্র হচ্ছে, শামসুদ্দিন আহমেদ শাহের পুত্র। ঠিক আছে, শামসুদ্দিন আহমেদ শাহ কোথায় পড়েছি না গণেশ রাজবংশতে আমরা পড়েছি, দেখেছি। যাই হোক, তো বরবকশাহের রাজত্বকালে কলিঙ্গের যে গজপতি, ঠিক আছে, কলিঙ্গের গজপতি রাজ্যের রাজা দক্ষিণবঙ্গ আক্রমণ করে এবং মন্দারমণ দুর্গ দখল করে। ঠিক আছে, এমন কিছু গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার নেই। এছাড়া ডিফিটেড কামরূপ কিং খেমেশ্বর, কামরূপের রাজা। ঠিক আছে, কামরূপ দ্যাট মিনস আসাম, আসামের কথা বলা হচ্ছে। তো আসামের রাজা বা কামরূপের রাজা খেমেশ্বরকেও কি করে এ পরাজিত করছে। ক্লিয়ার? আচ্ছা, বেশ, একই টাইটেল নিয়েছিল না আল ফজালি। ঠিক আছে, এর টাইটেল নিয়েছিল আল ফজালি বা আল কামলি। ঠিক আছে, আল কামিল বা আল ফজালি, এই ধরনের টাইটেলগুলো অ্যাডপ্ট করেছিল। ইম্পর্টেন্ট নয় আমাদের পরীক্ষার রেসপেক্টে। তো বরবকশা বেশ কিছু মুসলিম এবং হিন্দু পণ্ডিতদের কি করেছে পৃষ্ঠপোষকতা করেছিল, প্যাট্রোনাইজ করেছিল। এর সময় বেশ কিছু আমরা লেখকের নাম আমরা দেখতে পাবো এবং সেগুলো থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। ঠিক যেমন মালাধর বসু, মানে এটাকে যতটা মানে ইম্পর্টেন্ট বলবো ততটাই কম বলা হবে। মালাধর বসু বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, পিএসসি দিয়েছে। মালাধর বসু যে কি লিখেছিল না শ্রীকৃষ্ণ বিজয় লিখেছিল। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি কার লেখা? বহুবার এসছে মালাধর বসু। ঠিক আছে, এবং এই মালাধর বসুকে কি উপাধি দেওয়া হয় না গুণরাজ খান। এটাও পরীক্ষায় এসে থাকে, গুণরাজ খান কাকে বলা হয়? গুণরাজ খান উপাধি কাকে দেওয়া হয়েছিল? উত্তর হবে মালাধর বসুকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, উত্তর হবে মালাধর বসু। মালাধর বসু কি লিখেছিল? শ্রীকৃষ্ণ বিজয় লিখেছিল। এই উপাধি কে দিয়েছিল না বরবকশা উপাধি দিয়েছিল। তাহলে তিনটে প্রশ্ন এখান থেকে আসতে পারে। এক, মালাধর বসু কার দরবারে ছিল? অ্যান্সার কি হবে? বরবকশা। বরবকশা। ক্লিয়ার? ইলিয়াস শাহী ডাইনেস্টি। মালাধর বসুর লেখা বইয়ের নাম কি? শ্রীকৃষ্ণ বিজয়। এবং মালাধর বসুকে কি টাইটেল দেওয়া হয়েছিল, কি উপাধি দেওয়া হয়েছিল? গুণরাজ খান। ঠিক আছে, এই জায়গাটা একদম হাইলাইট করে রাখো, স্ক্রিনশট মেরে রাখো, যা করবে করো। ক্লিয়ার? এছাড়াও মালাধর বসু নুসরত শাহের সময়কালে যখন ছিল, সেই নুসরত শাহের পৃষ্ঠপোষকতায় না বিখ্যাত সংস্কৃত গ্রন্থ ভাগবতকেও বাংলা ভাষায় কি করেছিল? এ অনুবাদ করেছিল। ভাগবতকেও বাংলা ভাষায় এ অনুবাদ করেছিল। ক্লিয়ার?
আচ্ছা, নেক্সট মালাধার বসু, যে গুরুত্বপূর্ণ একজন শাসক বললাম। মালাধার বসু একজন কবি ছিল, একজন লেখক ছিল, যাকে গুণরাজ খান উপাধি দেওয়া হয়েছিল, যে শ্রীকৃষ্ণ বিজয় লিখেছিল। এর ছেলের নাম হচ্ছে এর ছেলেকে কি বলা হতো? সত্যরাজ খান টাইটেল দেওয়া হয়েছিল। বাবাকে দেওয়া হয়েছিল গুণরাজ খান, আর এর ছেলেকে কি টাইটেল দেওয়া হয়েছিল? সত্যরাজ খান। মালাধার বসুর ছেলেকে সত্যরাজ খান উপাধি দেওয়া হয়েছিল। ঠিক আছে। এছাড়াও কৃত্তিবাস ওঝা রামায়ণকে কি করা হয়েছিল, যে বাংলা ভাষায় অনুবাদ করেছিল, সেও কিন্তু এর বরবক শাহের রাজ দরবারে থাকতো। ঠিক আছে। এছাড়াও ইম্পর্টেন্ট পয়েন্ট, জৈনুদ্দিনের নাম পরীক্ষায় এসে থাকে। জৈনুদ্দিন কি লিখেছিল? রসুল বিজয় লিখেছিল। জৈনুদ্দিনের লেখা বইটার নাম কি? রসুল বিজয়। এবং ইব্রাহিম কাওয়ান ফারুকি এ কি করেছিল না, একটা পার্সিয়ান লেক্সিয়ন কম্পোজ করেছিল, যার নাম হচ্ছে ফারাং-ই ইব্রাহিম, যাকে আমরা সরফনামা নামেও জানি। ক্লিয়ার? এদের অবধি রসুল বিজয় কার লেখা? জৈনুদ্দিনের লেখা হচ্ছে রসুল বিজয়। ক্লিয়ার? মনে রাখবে। নেক্সট আমরা দেখব, আচ্ছা, বৃহস্পতি মিশ্র, যেটা আগে বললাম আমি, বৃহস্পতি মিশ্র, একে আর একটা টাইটেলও দেওয়া হয়, একে রায় মুকুট বলা হয়। রায় মুকুট এই টাইটেল দেওয়া হয়, রায় মুকুট বৃহস্পতি মিশ্র। বৃহস্পতি মিশ্রের লেখা বইটার নাম কি পরীক্ষায় আসে? পদচন্দ্রিকা। বৃহস্পতি মিশ্রের লেখা বইয়ের নাম হচ্ছে পদচন্দ্রিকা। ঠিক আছে, ইম্পর্টেন্ট। বৃহস্পতি মিশ্রের লেখা বইয়ের নাম পদচন্দ্রিকা। ক্লিয়ার? তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? রায় মুকুট, বৃহস্পতি মিশ্র, কৃত্তিবাস, আগেই বলেছি কৃত্তিবাস ওঝা, কুলধর were the most noted Hindu scholars of that time. বরবক শাহের সময় এই সমস্ত গুরুত্বপূর্ণ স্কলাররা কিন্তু এর কন্টেম্পোরারি ছিল, এর সময়ে ছিল। আলটিমেট 1474 সালে কি হয় না, এর বরবক শাহের মৃত্যু হয়। ঠিক আছে, বেশ। অনেকগুলো লেখক, তাদের লেখা গ্রন্থ কিন্তু এখানে ইম্পর্টেন্ট, তোমরা পেলে। এরপর চলে আসছি শামসুদ্দিন ইউসুফ শাহ। ঠিক আছে, ইউসুফ শাহ তোমার বিভিন্ন ভাষায় কবিতার প্রশংসা করেছিল। যাই হোক, তা এর সময় দ্য তাঁতিপাড়া মস্ক মালদাতে আছে, এবং লোট্টান মস্ক, এটাও মালদাতে আছে, ওয়াজ এস্টাবলিশড ডিউরিং ইউসুফ শাহ। ঠিক আছে, গুরুত্বপূর্ণ। তাঁতিপাড়া মসজিদ এবং লোটান মসজিদ, তাঁতিপাড়া মসজিদ এবং লোটান মসজিদ কার সময় প্রতিষ্ঠিত হয়েছিল না, ইউসুফ শাহ, শামসুদ্দিন ইউসুফ শাহের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, মালদার কাছাকাছি কেউ যদি মালদা ঘুরতে গিয়ে থাকো, তাহলে এই সমস্ত জিনিস দেখে থাকবে। আচ্ছা, এরপর আসছে জালালউদ্দিন ফতেহ শাহ হচ্ছে শেষ, এই ইলিয়াস শাহী বংশের শেষ রাজা হচ্ছে জালালউদ্দিন ফতেহ শাহ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বলেছিলাম, এরপর একটা অন্ধকারময় যুগ চলতে থাকবে, ডার্ক এজ আমরা এটাকে বলি। এই সময় বাংলায় হাবসিরা রাজত্ব করতে শুরু করেছিল, অরাজকতা করতে শুরু করেছিল। যাই হোক, সময়কাল বেশি দিন টেকেনি, 1487 থেকে শুরু করে তোমার 1493 অবধি এদের রাজত্বকাল আমরা দেখতে পাচ্ছি। ফের বাংলায় যেটা ইম্পর্টেন্ট আসছে ডাইনেস্টি, যার নাম হচ্ছে হুসেন শাহী ডাইনেস্টি। তাহলে আমরা অলরেডি কি দেখলাম, এটা ইলিয়াস শাহী ডাইনেস্টি দেখলাম, এবং ইলিয়াস শাহী ডাইনেস্টির মাঝে গণেশ ডাইনেস্টি বলে ছোট একটা জিনিস দেখলাম, এটা ডাইনেস্টি দেখলাম। তো মেনলি গুরুত্বপূর্ণ যে ডাইনেস্টি হয়ে যায় সেটা হচ্ছে ইলিয়াস শাহী ডাইনেস্টি আর হুসেন শাহী ডাইনেস্টি। অনেকে মাঝে রাজা গণেশেরটা গণেশ ডাইনেস্টি হিসাবে দেখে না, ওই মানে একসাথেই তারা ইলিয়াস শাহী ডাইনেস্টিকে পড়ে ফেলে। ঠিক আছে, যদিও তোমাদের ইনফরমেশনের জন্য আমি বলে রাখলাম, আমি আলাদা ডাইনেস্টি হিসেবে কেন দেখছি না, যেহেতু একটা আলাদা শাসক, এই জন্য হিন্দু শাসক রুল করেছিল, তার জন্য আমি সেটাকে গণেশ ডাইনেস্টি হিসাবে উল্লেখ করেছি। ক্লিয়ার? তাও ইলিয়াস শাহ ডাইনেস্টির পর হুসেন শাহী ডাইনেস্টি আসছে। হুসেন শাহী ডাইনেস্টিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ রাজার নাম দেখতে পাবো, সুলতানের নাম দেখতে পাবো, যেমন আলাউদ্দিন হুসেন শাহ যে প্রতিষ্ঠাতা ছিল, তারপর আসবে নুসরত শাহ, তারপর হচ্ছে ফিরোজ শাহ, আর লাস্ট তারপর আসছে তোমার মাহমুদ শাহ। ঠিক আছে, তো আলাউদ্দিন হুসেন শাহ, নুসরত শাহ, নেক্সট ফিরোজ শাহ এবং মোহাম্মদ শাহ, এই সমস্ত শাসকদের আমরা এক এক করে দেখব। চলে এসেছি আলাউদ্দিন হুসেন শাহ। হুসেন শাহী বংশের প্রতিষ্ঠা কে করেছিল? আলাউদ্দিন হুসেন শাহ। ইম্পর্টেন্ট, হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হুসেন শাহ। ক্লিয়ার? বেশ। তো জৌনপুরের শাসকদের কাছ থেকে মগধকে কি করে, ফের এ নিয়ে নেয়। জৌনপুর কোথায় পড়ছে না, মডার্ন ডে উত্তরপ্রদেশের কাছাকাছি পড়ছে, এবং জৌনপুরের একটা বিশেষ নাম আখ্যা দেওয়া হয় না, সিরাজ অফ দ্য ইস্ট বলা হয় একে, সিরাজ অফ দ্য ইস্ট বলা হয়। ঠিক আছে, লার্নিং হাব ছিল, সেই কারণে বলা হয় সিরাজ অফ দ্য ইস্ট। যাই হোক, চলো, তো
সুলতান হুসেন শাহ সার্কি, আচ্ছা জৌনপুরে এই সময় সার্কি ডাইনেস্টি রুল করতো। কি ডাইনেস্টি না সার্কি ডাইনেস্টি, SHARQI, সার্কি ডাইনেস্টি এখানে জৌনপুরে রুল করতো। ক্লিয়ার? বেশ, তো সুলতান হুসেন শাহ সার্কি অফ জৌনপুর আফটার বিং ডিফিটেড বাই বাহলুল লোদি রিট্রেড টু বিহার where his occupation was confined to a small territory। যাই হোক, জৌনপুরে যে শাসক ছিল যার নাম হচ্ছে হুসেন শাহ সার্কি, সে বাহলুল লোদির কাছ থেকে পরাজিত হয়ে এদিকে সে পালিয়ে আসে, বিহারের দিকে পালিয়ে আসে এবং ছোট্ট অঞ্চলে তার টেরিটরি সীমাবদ্ধ হয়ে রয়ে গিয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, এরপর এই সার্কি ডাইনেস্টির যে আমি হুসেন শাহ সার্কির নাম বললাম, সে ফের আবার কি হবে না সিকান্দার লোদির কাছে পরাজিত হবে এবং বাংলায় পালিয়ে আসবে। ঠিক আছে? যেখানে এই আলাউদ্দিন হুসেন শাহ কি করে, একে রেখে দেয়, একে আশ্রয় দেয়। ঠিক আছে? জৌনপুরের শাসককে। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু বাংলায় কাকে আশ্রয় দিয়েছে না সিকান্দার লোদির যে শত্রু হুসেন শাহ সার্কি, তাকে আশ্রয় দিয়েছে কে না আলাউদ্দিন হুসেন শাহ। সেই কারণে সিকান্দার লোদি এবার কি করবে, বাংলার দিকে অগ্রসর হবে, কারণ এর শত্রুকে ও আশ্রয় দিয়েছে। ক্লিয়ার? এর ফলে 1495 সালে সুলতান সিকান্দার লোদি বাংলার বিরুদ্ধে অভিযান চালায়। ঠিক আছে? ফলে কি হচ্ছে না বাংলায় হোসেন শাহ এবং তার পুত্র শাহজাদা দানিয়ালের অধীনে দিল্লি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য একটি সেনাও কিন্তু এখানে পাঠানো হয়। ক্লিয়ার? আচ্ছা, আলটিমেট হলোটা কি, দিল্লি ও বাংলার সেনাবাহিনী পাটনার কাছে কি হচ্ছে না মিলিত হচ্ছে। সিকান্দার লোদি তার সেনাবাহিনীর অগ্রগতি বন্ধ করে দেন এবং আলাউদ্দিন হোসেন শাহের সাথে একটা অ্যালায়েন্স করে, একটা ফ্রেন্ডলি অ্যালায়েন্স, মিত্রতার চুক্তি হয়ে যায়। ঠিক আছে? তাহলে সিকান্দার লোদির সাথে আলাউদ্দিন হোসেন শাহের একটা কি হচ্ছে না একটা অ্যালায়েন্স আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো আলাউদ্দিন হোসেন শাহ থেকে যেটা পরীক্ষায় পড়ে সেটা সব থেকে আগে শোনো। তো আলাউদ্দিন হোসেন শাহকে কি বলা হয় না নৃপতি তিলক বলা হয় বা জগৎ ভূষণ। এই দুটো টাইটেল কাকে দেওয়া হয়, বাংলার হিন্দু জনগণ তাকে কি টাইটেল দিয়েছিল, নৃপতি তিলক উপাধি এবং জগৎ ভূষণ উপাধি দিয়েছিল। ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবং এতটাই তার পপুলারিটি ছিল, একে অর্জুনের সাথেও তুলনা করা হতো। অর্জুনের সাথেও তুলনা করা হতো কাকে না বলে ফেলো, আলাউদ্দিন হোসেন শাহকে। নৃপতি তিলক কাকে বলা হয়, পরীক্ষায় এসেছে। জগৎ ভূষণ উপাধি কাকে দেওয়া হয়েছিল, পরীক্ষায় এসেছে, আলাউদ্দিন হোসেন শাহ। ক্লিয়ার? আচ্ছা, চলো নেক্সট আমরা দেখব এই আলাউদ্দিন হোসেন শাহকে কি বলা হয়, দ্য আকবর অফ বেঙ্গল বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট, বাংলার আকবর কাকে বলা হয়, খুব ভালো একটা প্রশ্ন। ঠিক আছে? বাংলার আকবর কাকে বলা হয়, এই আকবর থেকে তিনটে প্রশ্ন মনে রাখবে। এক হচ্ছে আকবর নিজে একজন তো বটেই, ঠিক আছে, সেখান থেকে যা ইম্পর্টেন্ট তো আকবর যখন যাব তখন বলবো। বাকি কাকে কিসের কোথাকার আকবর বলা হয় সেখান থেকে তিনটে প্রশ্ন। এক হচ্ছে দিল্লি সালতানাতের আকবর, আকবর অফ দিল্লি সালতানাতের আকবর। নিশ্চয়ই আমি তোমাদের পড়িয়েছি, বলতে পারবে, উত্তর দিতে পারবে, কমেন্ট সেকশনে জানাও বলতে পারলে, মনে করতে পারলে। দ্বিতীয় হচ্ছে আকবর অফ কাশ্মীর, এটাও আমি বলে দিয়েছি তোমাদের, আকবর অফ কাশ্মীর আগের ভিডিওয়ে আছে। নেক্সট 3 নম্বর হচ্ছে আকবর অফ বেঙ্গল। এই তিনটে জিনিস কিন্তু মনে রাখবে, আকবর অফ বেঙ্গল। ঠিক আছে? তাহলে আকবর অফ বেঙ্গল কাকে বলা হচ্ছে, আলাউদ্দিন হোসেন শাহকে বলা হচ্ছে। ক্লিয়ার? আলাউদ্দিন হোসেন শাহ কি বলা হয়, আকবর অফ বেঙ্গল বলা হয়। বেশ, এছাড়া পানবাড়ি মসজিদ কোথায় আছে, গোয়ালপাড়াতে আছে। গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট কোথায়, গোয়ালপাড়া হচ্ছে আসামের মধ্যে পড়ছে। এটা কার দ্বারা নির্মিত হয়েছিল না আলাউদ্দিন হোসেন শাহের দ্বারাই। কোন মসজিদ নির্মিত হয়েছিল না পানবাড়ি মসজিদ নির্মিত হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, এই যে কামতা বিজয়কে সেলিব্রেট করার পর এ কি করে না এটাকে তোমার নির্মাণ করেছিল, কোনটাকে না তোমার পানবাড়ি মসজিদকে নির্মাণ করেছিল। ঠিক আছে? পানবাড়ি মসজিদ যেটা আসামে অবস্থান করছে। ক্লিয়ার? আচ্ছা, চলো নেক্সট। এবং যেহেতু কামতা এ জয় করেছিল তো এর যে ছেলে ছিল তাকে কি করে, ছেলে দানিয়ালকে কামতার গভর্নরশিপে নিয়োগ করেছিল। ঠিক আছে? এই সময় এখানকার 12 ভূঁইয়া বলতে কাদেরকে বোঝায় এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে? 12 ভূঁইয়া বলতে কাদেরকে ইন্ডিকেট করা হয় ইতিহাসে। ঠিক আছে? তো যাই হোক, এই কামতার 12 ভূঁইয়ারা সুলতানের পুত্রকে অর্থাৎ এই দানিয়ালকে কি করে, মার্ডার করে দেয়। এরা রিভল্ট করেছিল এবং দানিয়ালকে এরা হত্যা করে।
ঠিক আছে, এবং মুসলিম শাসনকে কি বলে, আমরা মানব না, আসামের, ঠিক আছে, 12 ভূঁইয়া। তো 12 ভূঁইয়া কারা ছিল না, অ্যাকচুয়ালি হচ্ছে ল্যান্ড ওনার্স, ঠিক আছে, জমির মালিক যারা ছিল, ঠিক আছে, তাদেরকে কি বলা হচ্ছে না 12 ভূঁইয়া বলা হচ্ছে। যাই হোক, বেশ, চলো নেক্সট আমরা দেখব। আচ্ছা, এর সময় কি কি তোমার সাহিত্যের কি কি ইম্পর্টেন্ট কিছু পেয়েছি নাকি সেই সমস্ত আমরা দেখি, চলো দেখা যাক। এই যে রূপ গোস্বামী, রূপ গোস্বামী পরীক্ষায় এসে থাকে, রূপ গোস্বামী, রূপ গোস্বামী কি লিখেছিল না ললিত মাধব আর বিদগ্ধ মাধব, পরীক্ষায় এসে থাকে ললিত মাধব কার লেখা, বিদগ্ধ মাধব কার লেখা, উত্তর হবে রূপ গোস্বামীর লেখা বই ললিত মাধব এবং বিদগ্ধ মাধব, ঠিক আছে, বেশ। এছাড়া এর দরবারে সনাতন গোসাই বলেও একজন গুরুত্বপূর্ণ লেখক ছিল, সনাতন গোসাই, ঠিক আছে, সনাতন গোসাই, বানানটা ভুল আছে, যাই হোক। আচ্ছা, বিজয়গুপ্ত এর রাজদরবারে ছিল, বিজয়গুপ্ত এ কি লিখেছিল, মনসা মঙ্গল কাব্য লিখেছিল, বিজয়গুপ্ত কি লিখেছিল, মনসা মঙ্গল কাব্য লিখেছিল, ঠিক আছে। এছাড়া কবীন্দ্র পরমেশ্বর, কবীন্দ্র পরমেশ্বর কে ছিল না এর দরবারি কবি ছিল, এর কোর্ট পোয়েট ছিল, ঠিক আছে, কবীন্দ্র পরমেশ্বর, কোর্ট পোয়েট অফ পরাগল খান, ঠিক আছে, কোর্ট পোয়েট অফ পরাগল খান। পরাগল খান কে না হুসেন শাহের একজন গভর্নর ছিল, যে চিটাগংকে যার অধীনে ছিল তার, ঠিক আছে। এই কবীরেন্দ্র পরমেশ্বর কি করেছিল না প্রথম মহাভারতকে ট্রান্সলেট করেছিল কিসে না বাংলাতে, এবং এটাকে কি নাম দিয়েছিল না বলো, পাণ্ডব বিজয়, কি নাম দিয়েছিল, পাণ্ডব বিজয়। রামায়ণকে কে বাংলায় অনুবাদ করেছিল, কৃত্তিবাস ওঝা। মহাভারতকে কে প্রথম বাংলায় অনুবাদ করেছিল না কবীন্দ্র পরমেশ্বর, কবীন্দ্র পরমেশ্বর প্রথম মহাভারতকে বাংলায় অনুবাদ করছে, এবং যার নাম হচ্ছে পাণ্ডব বিজয়, পাণ্ডব বিজয়, গুরুত্বপূর্ণ। চলো নেক্সট, পাণ্ডব বিজয়। চলো, এছাড়াও তোমার শ্রীকর নন্দী বলে একজন ছিল, ঠিক আছে, শ্রীকর নন্দী এও মহাভারতের আরেকটা বাংলা রূপান্তর করেছিল, আরেকটা ভার্সন কিন্তু এর দ্বারাও বেরিয়ে গিয়েছিল। এছাড়া শ্রী চৈতন্যদেব ভক্তি মুভমেন্টের সাথে রিলেটেড, ঠিক আছে, ভক্তি এবং সুফি আন্দোলনের সময় শ্রী চৈতন্যদেবের নাম জানতে পাই আমরা। শ্রী চৈতন্যদেব এর রাজত্বকালে কিন্তু বৈষ্ণব ধর্মকে কি করেছিল, প্রচার প্রসার করেছিল, ঠিক আছে। এছাড়া হুসেন শাহ কি তৈরি করেছিল, হুসেন শাহ ছোট সোনা মসজিদ, কোথায় গেল, এই তো ছোট সোনা মসজিদ, ঠিক আছে, কোথায় আছে, বাংলাদেশে আছে। এই বিখ্যাত মসজিদ নির্মাণ কে করেছে, হুসেন শাহ করেছে, ইম্পর্টেন্ট, ছোট সোনা মসজিদ, ক্লিয়ার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই বেঙ্গল সালতানাত যেটাকে হামেশাই পরীক্ষায় ছেড়ে আসা হয়, ঠিক আছে, পড়তে গিয়ে আমরা এটাকে কম হাইলাইট করি, কম গুরুত্ব দিই, কিন্তু এখান থেকেও বহু প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়, ক্লিয়ার। এরপর আসছে নসরত শাহ, ঠিক আছে, নসরত শাহ কে ছিল না ইব্রাহিম লোদির, নসরত শাহ ইব্রাহিম লোদির কন্যাকে বিয়ে করেছিল, ঠিক আছে, নসরত শাহ ইব্রাহিম লোদির কন্যাকে কি করেছিল, বিয়ে করেছিল। সিকান্দার লোদির সাথে এর আগের দেখেছি আমরা হুসেন শাহের একটা ভালো সম্পর্ক আমরা দেখেছি, ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো যে সময় ইব্রাহিম লোদি বলছি, ইব্রাহিম লোদিকে হারিয়ে দিই দিল্লিতে কে রাজত্ব করতে ঢুকছে না বাবরের এন্ট্রি হচ্ছে, তাহলে বাবরেরও এই কন্টেম্পোরারি হয়ে যাচ্ছে। ইন 1527 1526 অলরেডি বাবরের এন্ট্রি হয়ে গেছে, তো 1527 কি করে না বাবর মুঘল রাজত্বের প্রতি নুসরত শাহের মনোভাবকে জানার জন্য, যে নুসরত শাহ মুঘলদের প্রতি কতটা মানে তাদের প্রতি অনুগত আছে কি নয় সেটা জানার জন্য কি করছে না বাংলা সম্পর্কিত কিছু তথ্য সংগ্রহ করার জন্য বাংলা একজন দূতকে পাঠিয়েছিল, ঠিক আছে। তাহলে পরীক্ষায় এসে যাবে বাবর, মুঘল সম্রাট বাবর কার রাজদরবারে বাংলায় একজন দূতকে পাঠিয়েছিল, অ্যান্সার কি হবে নসরত শাহ, নসরত শাহের রাজদরবারে একজন দূতকে পাঠিয়েছিল। কিন্তু নসরত শাহ কি করে, সেই দূতকে কারারুদ্ধ করে, ঠিক আছে, অ্যারেস্ট করেছিল নসরত শাহ। যাই হোক, পরে বাবরের সাথে কি হয়, এর একটা মানে একটা পিস ট্রিটি একটা সাইন হয়েছিল, এবং বাবরকে উপহার পাঠানোর জন্য কি করে না দূতকে পরে ছেড়েও দিয়েছিল, কিন্তু ইনিশিয়ালি নসরত শাহ কি করেছিল, সেই দূতকে কিন্তু অ্যারেস্ট করেছিল, ক্লিয়ার। আচ্ছা, পরবর্তীকালে বাবরকে কিছু গিফট পাঠায় যাতে করে বাবরের কি পাওয়া যায়, সাপোর্ট পাওয়া যায়, বা বাবরকে যাতে না ঘাঁটানো হয়, ক্লিয়ার। আচ্ছা,
যাই হোক, একটা পিস ট্রিটি পরে আমরা দেখতে পাচ্ছি, এটাও পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসতে পারে, হু কনক্লুডেড এ পিস ট্রিটি উইথ মুঘল এম্পায়ার বাবর। ঠিক আছে, হুইচ বেঙ্গল সুলতান কনক্লুডেড এ পিস ট্রিটি উইথ বাবর। বাবরের সাথে কে একটা শান্তি চুক্তি করেছিল? অ্যান্সার কি হবে? নুসরত শাহ। কেন শান্তি চুক্তি করেছিল? না তার দূতকে সে কি করেছিল, প্রথমে অ্যারেস্ট করেছিল, পরে সে বুঝতে পারে এবং তাকে ছেড়ে দেয়, তার জন্য একটা পিস ট্রিটি সে করতে হয়েছিল। ক্লিয়ার? যাই হোক, বাবর উত্তরে কি হয় না পিস ট্রিটির উত্তরে কি হয়, সন্তুষ্ট হয় এবং নুসরতকে ভারতীয় উপমহাদেশের অন্যতম মহান শাসক হিসাবে বর্ণনা করে। যাই হোক, বাড়িয়ে চাড়িয়ে লিখেছে, এমন কিছু ব্যাপার নেই, এর থেকে অনেক মহান শাসক আছে। ক্লিয়ার? যেহেতু বাবর তার উপহার পেয়েছে এবং তার ব্যবহারে সন্তুষ্ট হয়েছে, তাই সে তাকে একটু বাড়িয়ে চাড়িয়ে একটু লিখে দিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ছোট সোনা মসজিদ আগেই দেখেছি, এবার বড় সোনা মসজিদ। নুসরত শাহ বিল্ট বড় সোনা মসজিদ। ঠিক আছে, অলসো নোন অ্যাজ বারোদুয়ারি মসজিদ। বারোদুয়ারি মসজিদও বলা হয় বা বড় সোনা মসজিদও বলা হয়। কোথায় আছে না গৌড়ে অবস্থিত। ঠিক আছে, আলাউদ্দিন হুসেন শাহ ওয়াজ স্টার্টেড বাই দ্য সুলতান অফ বেঙ্গল আলাউদ্দিন হুসেন শাহ। যেটা আলাউদ্দিন হুসেন শাহ দ্বারা তৈরি করা শুরু হয়েছিল, এর নির্মাণ কাজ সম্পূর্ণ হচ্ছে কার দ্বারা? না নুসরত শাহের দ্বারা ফিনিশড হয়েছিল। ঠিক আছে, এ ছাড়াও সে কদম রাসুলকেও কি করে এ নির্মাণ করেছিল। ক্লিয়ার? এই সমস্ত জিনিসের আর্কিটেকচারের মধ্যে পড়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে আসছে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। ঠিক আছে, এরপর আর কোনো গুরুত্বপূর্ণ শাসক আমরা পাবো না। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। তো যাই হোক, পর্তুগিজরা এর সময়, এর টেনিওর দেখো, এর সমসাময়িক পিরিয়ড দেখো, বুঝতে পারবে। তো পর্তুগিজরা এর সময় বাংলায় কি করে না আবির্ভূত হচ্ছে এবং কি করে না এদেরকে পর্তুগিজদেরকে এ বন্দি করেছিল এবং তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল, গৌড়ে পাঠানো হয়। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে একটা সমঝোতা করে এবং চট্টগ্রাম এবং হুগলিতে কারখানা স্থাপনের অনুমতিও দিয়েছিল পর্তুগিজদের। ক্লিয়ার? চিটাগং এবং হুগলিতে ফ্যাক্টরি, চিটাগংয়ে পর্তুগিজদের ফ্যাক্টরি ছিল, তোমরা নিশ্চয়ই জানো, তো তাদেরকে এ অনুমতি দিয়েছিল। ক্লিয়ার? বেশ। যাই হোক, 1538 খ্রিস্টাব্দে 6 এপ্রিল শেরশাহ সুরির কাছে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ এবং তার পর্তুগিজ মিত্ররা পরাজিত হয়। শেরশাহ সুরির সময়ও শেরশাহ সুরিও বাংলা অভিযান করেছিল, আমরা দেখেছি। সেই বাংলা অভিযানকে ঠেকানোর জন্য পর্তুগিজদের এর সাহায্য নিয়েছিল, দিয়েও কিন্তু সে পরাজিত হয়েছিল। ঠিক আছে, বাংলা কার দখলে চলে গিয়েছিল না গৌড় ছেড়ে পালিয়ে গিয়েছিল। তোমরা গল্প শুনেছো শেরশাহের সময় যে বাংলা ছেড়ে এই সময় পালিয়ে গিয়েছিল। ঠিক আছে, তো পরাজিত হয়েছিল। অবশেষে 1538 সালে শেরশাহ সুরি বাংলা দখল করেন এবং হুসেন শাহী রাজবংশের এখান থেকে আমরা অবসান দেখতে পাচ্ছি, হুসেন শাহী রাজবংশ শেষ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তো 1398 সালে তৈমুরের আক্রমণের পর দিল্লির সুলতান মাহমুদ তুগলক গুজরাট ও মালওয়ারে পালিয়ে যায়। তো দোয়াব অঞ্চলের সম্ভ্রান্তরা প্রকৃতপক্ষে স্বাধীন হয়ে যাচ্ছে। নোবেলস অফ দ্য দোয়াবস রিজন ডিফেক্টো ইন্ডিপেন্ডেন্ট হয়ে। আচ্ছা, ইম্পর্টেন্ট কিছু নয়। চলো, তাহলে আমরা মোটামুটি বেঙ্গলের যে সালতানাত, হুসেন শাহী ডাইনেস্টি, ইলিয়াস শাহী ডাইনেস্টি, এই সমস্ত জিনিস আমরা দেখে ফেলেছি। এরপর যে একটা বললাম সার্কি রাজারা কোথায় রুল করতো না জনপুরের কাছাকাছি এলাকায় এই সার্কি রাজাদের আমরা কথা দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি কোনো ইম্পর্টেন্ট পরীক্ষায় ইনফরমেশন লেগে থাকে তো আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে কিছু নেই, চলো, এখান থেকে পরীক্ষায় এমন কিছু আসে না। জনপুরকে সিরাজ অফ দ্য ইস্ট বলা হয়, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে আগে যে সিরাজ অফ দ্য ইস্ট কাকে বলা হয় না জনপুরকে বলা হয় সিরাজ অফ দ্য ইস্ট। জনপুর কোথায় আছে না উত্তরপ্রদেশে আছে, যেটা আমি আগেও রিপিট করেছি। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে পদ্মাবত যে গ্রন্থের কথা তোমরা শুনেছো, আলাউদ্দিন খিলজি সাথে রাজা রতন সিং এর যে কনফ্লিক্ট রানী পদ্মাবতীকে পাওয়ার জন্য, এটা কার লেখা না মালিক মোহাম্মদ জয়সির লেখা। কোন কাব্যগ্রন্থ না পদ্মাবত কাব্যগ্রন্থ। তো এই যে মালিক মোহাম্মদ জয়সি এ কোথায় থাকতো না জনপুরেতেই কি করতো এ থাকতো। ঠিক আছে, জনপুর থেকে এ বিলং করতো। ক্লিয়ার? আচ্ছা, চলো, এই সার্কি সুলতানরাই এদের কি কর্তৃত্ব দেওয়া হয়, কৃতিত্ব দেওয়া হয় যে জনপুর শহরকে আরো সুন্দর করে সাজানো বা সুন্দর করার কৃতিত্ব কারা পায় না এরাই কিন্তু পায়। ক্লিয়ার? আচ্ছা, জামা মসজিদ, জনপুরে একটা জামা মসজিদ আছে, কে বানিয়েছিল না হুসেন শাহ বা হুসেন খান, নির্মাণের কৃতিত্ব একে দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা, চলো 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 চলো, আর ইম্পর্টেন্ট কিছু নয় এখানে। নেক্সট আসছি কাশ্মীর। কাশ্মীর থেকে একটাই ইম্পর্টেন্ট, যেকে আমি বললাম যে কাশ্মীরের আকবর কাকে বলা হয়। ঠিক আছে, চলো, এখান থেকে কিছু শাসকের কথা আমি দেখব। যিনি প্রথমে আসছে সুলতান সিকান্দার শাহ, কাশ্মীরের সুলতান সিকান্দার শাহের কথা। তো
কাশ্মীরে হিন্দু ব্রাহ্মণদের উপর অত্যাচার চালিয়েছিল সিকান্দার শাহ এবং একে কি বলা হয় না বুধ সিকান বলা হয়। এটি পরীক্ষায় আসে। বুধ সিকান কাকে বলা হয়? সিকান্দার শাহকে বলা হয় বুধ সিকান। সিকান্দার শাহ কি বলা হয়? বুধ সিকান বলা হয়। এক অনেক ফোর্সড কনভার্সন করেছিল, অর্থাৎ জোরপূর্বক ইসলাম ধর্মে দীক্ষিত করেন, হিন্দুদের উপর অত্যাচার, এই সমস্ত জিনিসের সময় দেখেছি। এরপর চলে আসছি সেই ব্যক্তি যাকে আমরা আকবর অফ কাশ্মীর বলে থাকি, ঠিক আছে, যার নাম হচ্ছে জৈনুল আবেদিন। সিকান্দার শাহ অফ কাশ্মীর মনে থাকে জানো, সিকান্দার শাহ অফ কাশ্মীর, যাকে কি টাইটেল দেওয়া হয়েছিল? বুধ সিকান বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, জৈনুল আবেদন, একে বলা হয় বুধ শাহ, BUDSHH। একে কি হয় না গ্রেট সুলতান বা বুধ শাহ, কাশ্মীরের গ্রেট সুলতান বলা হয়। সেই কারণে একে কার সাথে তুলনা করা হয় না কাশ্মীরের আকবরের সাথেও কিন্তু তুলনা করা হয়। ঠিক আছে, অমুসলিমদের উপর যে অত্যাচার আগে সিকান্দার শাহ করে গেছে সেই সমস্ত অত্যাচার থেকে মুক্তি দেয়, জাজিয়া করকে বাতিল করে। ঠিক আছে, হিন্দুদের বেশ কিছু গ্রন্থাগার এবং মন্দির সেগুলোকে ফের রিকনস্ট্রাকশন করার কাজ বা রিস্টোর করার কাজ কিন্তু এ করেছিল। এর আমলে সেরিয়া ভাট বলে একজন হিন্দু এর মিনিস্টার ছিল, মিনিস্টার অফ জাস্টিস অ্যান্ড কোর্ট ফিজিশিয়ান ওয়াজ জৈনুল আবেদিন। সেরিয়া ভাট একজন হিন্দু হয়েও এর কি ছিল? প্রধানমন্ত্রীর পদ সামলেছিল। এবং জৈনুল আবেদিন এতটাই উদার প্রকৃতির ছিল যে একজন হিন্দু রাজকুমারীকে কি করেছিল? এ বিয়ে করেছিল। ক্লিয়ার? এছাড়াও এ কি করেছিল না জৈনলঙ্কা বলে একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করেছিল। কোথায়? উলার লেক। উলার লেকের ওপর একটা আর্টিফিশিয়াল দ্বীপ যার নাম দিয়েছিল জৈনলঙ্কা। ঠিক আছে, এটা বানিয়েছিল। এছাড়াও কি না শাল তৈরিকে উৎসাহ দিয়েছিল। ঠিক আছে, শাল তৈরিতে উৎসাহ করে এবং এর সময় কালহানের লেখা যে রাজতরঙ্গিনী সেটাও কি হয় না ফার্সিতে অনুবাদ করে। রাজতরঙ্গিনী কার লেখা? সবাই জানো না কালহানের লেখা। এবং রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে আমরা কিসের ইতিহাস জানতে পাই? কাশ্মীরের ইতিহাস জানতে পাই এবং তাকে ফার্সি ভাষায় অনুবাদ করার কাজ কিন্তু এ করে। এর সময় মঙ্গল আক্রমণ, লাদাখে মঙ্গল আক্রমণে পরাজিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া এ বালচিস্তান এই সমস্ত জায়গাও কি ছিল? দখল করেছিল। এরপর চলে আসছি ইস্ট এবং নর্থ ইস্টের কিছু কিংডম। ইস্ট এবং নর্থ ইস্টে তেমন কিছু ইম্পর্টেন্ট কিংডম ছিল না। অহোম কিংডম তোমরা জানো যে ইস্টার্ন আসামের কিংডমকে অহোম কিংডম বলা হয়। বাকি কামরূপ কিংডম বলে একটা, বা কামতা বা কামরূপ, এটা উত্তরবঙ্গ কুচবিহার অঞ্চল, ঠিক আছে, পশ্চিম আসাম, এই সমস্ত জায়গায় কামরূপ রাজারাও রাজত্ব করেছে। এই দুটো মেইনলি উত্তর পূর্ব ভারতের দুটো উল্লেখযোগ্য রাজা ছিল। ঠিক আছে, এছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ তেমন কিছু নেই। তো আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ জিনিস যেটা ছিল সেটা হচ্ছে বাংলার সালতানাতে ইলিয়াস শাহী ডাইনেস্টি এবং হুসেন শাহী ডাইনেস্টি, এবং এর সাথেও রিলেটেড যেগুলো পয়েন্ট আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষায় তোমাদের আসতে পারে, যার জন্য সেপারেট কোনো ক্লাস করাটা একটা বেকার বোরিং ব্যাপার হয়ে যাবে। তার জন্য একটা ভিডিওতেই আমি এই সমস্ত আলাদা যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থেকে থাকে সেগুলোকেও অ্যাড করে দিয়েছি। চলো, বাকি যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং এভাবেই আমাদেরকে সাপোর্ট করবে, পাশে থাকবে। চলো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। আজকের মতো ক্লাস এই পর্যন্তই।